এখন আমাদের লাস্ট ক্লাস মনে হয় এইটা হয়ে গিয়েছিল, আজকে একটু অন্য আরেকটা দেখি। এইটা এবং এইটা আপনাদের বইতে কোনটা হবে একটু মিলিয়ে নেন। এইটা একটু দেখেন যে কি বলা আছে, ইউজিং দ্য ফলোইং ডেটা এন্ড দ্য রিগ্রেশন লাইন। এইটা আমার আগের যে আমার কাছে যে ফটোকপিটা আছে এটা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 2 আছে, আপনাদের ওখানে একটু দেখেন, ওই বইটা আছে 232 নাম্বার পেজে। আমি দেখি এটা কোনটা এখানে। না, এইটাও হয়ে গিয়েছিল। আপনাদের কি খেয়াল আছে যে এটা গতদিন হয়ে গিয়েছিল কিনা? আমি তারপরেও একটু দ্রুত, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, তারপরে এইটা একটু আমি এইটা নিয়ে আলোচনা করি। আমার ঠিক খেয়াল আসছে না যে এটা কমপ্লিট করেছিলাম কিনা, যে বা কিছুটা ছিল মনে হয় এই আলোচনায় বলেছিলাম, আজকে হয়তো একটু রিপিট করব। এখানে যে ডেটাগুলা দেওয়া আছে, এইটা 4টে বছরের 4টে কোয়ার্টার প্রত্যেক বছরের, অর্থাৎ 4 4 16টা ফিগার এখানে দেওয়া আছে। এইটা আগে আমরা ওই রিগ্রেশন মেথডে এই ইকুয়েশনটা আমরা বের করেছি। এইটা হয়তো বা দশমিকের পরে এতগুলো ডিজিট ওখানে নেই, তবে আমরা দিছি বেশি, এটা আরো ভালো হবে। টু ফাইন্ড দ্য সিজনাল কম্পোনেন্ট, যেহেতু সিজনাল কম্পোনেন্টের বিষয়টা আমরা গতদিন আলাপ করেছি। as the arithmetic mean of y equal to t for each quarter, where y denotes the actual sales and t is the trend given by the regression equation. এখানে t এর মান 1 2 3 4 5 6 এইভাবে বসালে যে মানগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন থেকে পাওয়া ফিগার, আর y হচ্ছে অ্যাকচুয়াল যেটা এই যে দেওয়া আছে এই ফিগারগুলো। তাহলে আমরা এই y এর এই ফিগারগুলো দেওয়া আছে প্রবলেমে, আর ইকুয়েশন থেকে যেমন প্রথম 24.8 আছে অ্যাকচুয়াল ফিগার, এর ট্রেন্ড হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে যখন বের করলাম t equal to 1 দিলাম, তখন দেখা যাচ্ছে এটা 30.87 2 ডেসিমেল পয়েন্ট পর্যন্ত। যেমন এখানে t equal to 1 লিখলে 2.32 যদি আমি 2 ঘর ধরি, আর এখানে 28.54, তাহলে 28 আর 2 এ 30.8687 এরকম হচ্ছে একটা, সেইটাই এখানে। এইভাবে t equal to 2 হবে এই ফিগারটার জন্য, 3 হবে এইটা, 4 হবে এইটা। কেউ আবার উল্টা ভাবে যায় না যে এটা t equal to 1, এটা t equal to 2, এটা কিন্তু করেন না। এটা কিন্তু এক বছরের না, এক বছর পর পর ফিগার, আর এটা হলো এক কোয়ার্টার পর পর ফিগার একই বছরের। যার ফলে প্রথমটা এইটা যদি 1 হয়, এইটা 2, এইটা 3, এইটা 4। আপনাদের সাজানোটা আপনারা ইচ্ছা মতো অন্যভাবেও সাজাইতে পারেন, যে ঠিক আছে বছরটা এইদিকে দিলাম, কোয়ার্টারটা ভার্টিক্যালি দিলাম। সেক্ষেত্রে কন্ট্রোলটা যেন আপনাদের হাতে থাকে সেই দিকে খেয়াল রাখবেন, যে কোনটা t1 হবে, কোনটা t2 হবে এবং t16 কোনটা হবে। প্রথম বছরের 4টে কোয়ার্টার t1 থেকে t4, দ্বিতীয় বছরের 4টে কোয়ার্টার t5 থেকে t8, এইভাবে প্রত্যেকটা করে t16 পর্যন্ত এখানে হবে। তা t equal to যখন 16 বসাবো, 16 এই লাস্ট ফিগারটা বেরোবে।
অর্থাৎ 16 ইন্টু 2 32 বা 33 34 যেটাই হোক, তার সাথে 28 যোগ করলে এই যে এইটা বের হয়ে যাবে 65.73। এইভাবে প্রত্যেকটা ফিগার বের করলাম। এই অ্যাকচুয়াল ফিগারের করেসপন্ডিং ফিগার, অ্যাকচুয়াল ফিগার গুলোকে আমরা বলছি ওয়াই ভ্যালু, আর করেসপন্ডিং ইকুয়েশন থেকে পাওয়া ফিগার গুলোকে বলছি আমরা ক্যাপিটাল টি ভ্যালু। এখন তাহলে আমাদের সিজনাল কম্পোনেন্ট এস, যেটা এস ফ্যাক্টর, যেটা এই এস ফ্যাক্টরটা কিভাবে বের করব, সেটা হচ্ছে যেমন এই যে সেটা ফর্মুলা হচ্ছে ওয়াই বাই টি। তাহলে আগের স্লাইডে আবার একটু দেখি, ওয়াই হচ্ছে যেমন প্রথম ফিগারের ক্ষেত্রে 24.8 আর ক্যাপিটাল টি হচ্ছে 30.87, তাহলে 24.8 ডিভাইডেড বাই 30.87 ইকুয়াল টু এই যে 0.8034। আমি 4 ঘর নিলাম। তা এইভাবে প্রত্যেকটা ফিগার এখানে আমরা বের করলাম। এই জায়গাটাই কিন্তু টেকনিক্যালিটিটা, এবং কেউ কিন্তু আবার অনেকে এই যে উল্টাপাল্টা করেন না, অনেকে কিন্তু অনেক সময় এই ওয়াই বাই টির জায়গায় টি বাই ওয়াই লিখে বসে থাকেন। এইটা হচ্ছে যে প্র্যাকটিস না করার কারণেই সন্দেহটা থেকে যায়, পরীক্ষার হলে গিয়ে সব মানে উলটপালট হয়ে যায়। এই বিষয়টা আপনারা সিরিয়াসলি খেয়াল রাখবেন যে কোনটাকে কোনটা দিয়ে ভাগ করতে হবে। এইটা বের করার পরে আমরা গতদিন আলাপ করেছিলাম যে প্রত্যেকটাই যে চারটে কোয়ার্টার, প্রথম যে চারটে ফিগার আছে, এটা কি কোন ফিগার, এটা এস ভ্যালু কিসের, প্রত্যেক বছরের ফার্স্ট কোয়ার্টারের ভ্যালু, প্রত্যেক বছরের ফার্স্ট কোয়ার্টারের ভ্যালু। পরের যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক বছরের সেকেন্ড কোয়ার্টারের ভ্যালু। এইভাবে থার্ড এবং ফোর্থ কোয়ার্টারের ভ্যালুগুলোর যোগফলটা বের করলাম, এই যে চারটে, এটা হলো টোটাল বের হয়ে গেল। আর যেহেতু এটা টোটাল, আমার এই চারটে কোয়ার্টারের ফিগার হচ্ছে মোট এত, আমাকে বের করতে হবে একটা কোয়ার্টারের, সেই জন্য এটাকে এভারেজ করলাম 4 দিয়ে ভাগ করে। এই যে 3.3198 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 0.8300। আবার 3.9707 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 0.9927। এইভাবে বাকি দুটো বের করলাম, করার পরে এই কটা যোগ করলাম। এখানে অঙ্কটার একটু পিকুলিয়ারিটি, এবং আপনাদের আগে যে অঙ্কটা করেছিলাম এইটা আলাদাভাবে করার একটা কারণ হচ্ছে, যেমন আমি আগের এই 15 নম্বর স্লাইডে সম্ভবত একটু দেখি, দেখেন এখানেও কিন্তু এই যে যোগফলটা বের করলাম, এটা হয়েছিল 4.0011, অর্থাৎ 4-এর বেশি। এখানে কিন্তু দেখেন 3.9988, এটা কিন্তু 4-এর কম, এই জন্যই এই অঙ্কটা আলাদাভাবে দেখানো হয়েছে, যদিও আগের অঙ্কটার মতোই। কিন্তু ওখানে যেমন ছিল যে আমাদের এইটার নিয়ম হচ্ছে যে যোগফলটা 4 হতে হবে, 4.0000 হতে হবে, কিন্তু তার চেয়ে বেশি হইলে বেশিটা বাদ দিতে হবে, কম হইলে কমটুকু যোগ করতে হবে। তা সেই জন্যই এখানে এর যোগফল আমার বেরোলো 3.9988। 4-এর চেয়ে কত কম হলো, আমার যোগফল হতে হবে 4, কত কম হলো এইটাতে, এই 4-এর সাথে এইটার ডিফারেন্সটা 0.0033, 0.0012। এখন এইটা হচ্ছে মোড ডেভিয়েশন, টোটাল ডেভিয়েশন। তাহলে আমার তো সিজন 4টে, তাহলে যদি 4টে সিজনের ভিতরে এই টোটাল 12কে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকটাতে হবে 0.0003 এই সমান ভাবে ভাগ করে দিলাম, দিলে দেখা গেল যোগফলের সঙ্গে মিলে যাচ্ছে। এরপরে যেহেতু এটা 4-এর চেয়ে কম ছিল, আমাকে এটা বাড়িয়ে 4 করতে হবে, মোড বাড়তে হবে 0.0012, আর ইন্ডিভিজুয়ালি কোয়ার্টার ওয়াইজ তাহলে বাড়াতে হবে 0.0003। তখন আমি এইটার সাথে এটা যোগ করে, প্রত্যেকটা যোগ করে যোগফলটা বের করলাম, তারপরে যোগ করে দেখি ঠিক 4 মিলে গেছে। এটা এমনও হতে পারে যে বিজোড় সংখ্যা হলে ঠিক 0.000 হয়তো 1 আসলো, তাতে কিছু আসে যায় না, আপনারা ওই 1-এর জন্য খুব বেশি সমস্যা হবে না। এই পর্যন্তই ক্যালকুলেশনটা সবার কাছে ক্লিয়ার কিনা এটা একটু খেয়াল করেন। কিন্তু এই অঙ্কটা দিলাম কোত্থেকে, আপনাদের নিজেদের কারো নজরে পড়ে কিনা একটু দেখেন তো।
সীমার বইতে আছে সম্ভবত স্যার। না আছে তো বটেই, এটা কিন্তু আছে কোথায়? এখন এখানে থাকতে পারে অথবা মক টেস্টের কোশ্চেনেও আছে কিনা আমি জানি না, খেয়াল আসছে না আমার। যাই হোক, এইটা দেওয়ার কারণ হচ্ছে যে পরেরটা ছিল 4.0011, একটু বেশি ছিল, সেইটাকে কমালাম, যার ফলে বিয়োগ করেছিলাম, আর এখানে কম আছে সেই জন্য এখানে যোগ করলাম, যোগ করে এই আমার এখানে 4 মিলিয়ে দিলাম। এখন যেহেতু এটা 4 হয়ে গেছে, এখন তাহলে এই সিজনাল কম্পোনেন্ট যেটা কোয়ার্টার ওয়াইজ, আসলে এই 4টেই অ্যান্সার। তবে আমরা সাধারণত দশমিকের পরে 2 ঘর রাখি, এটাকে এখন রাউন্ডিং বা রাউন্ড আপ করেন। রাউন্ডিং করলে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 0.83, তারপরেরটা 0.99, তারপরেরটা এইটা রাউন্ডিং করলে কত হবে? থার্ড ফিগারটা 0.9979। আমি যদি রাউন্ডিং আপ টু 2 ডেসিমাল পয়েন্ট করি তাহলে 99, তারপরে হ্যাঁ 5 বা 5 এর বেশি আছে, এই জন্য 99 এর সাথে 1 যোগ হয়ে যাবে 1.00। স্যার এটা 316 নাম্বার পেজে আছে। 316 এটা হচ্ছে সফট কপিতে, সফট কপিতে না? জি স্যার। 316 এটা কত? স্যার উপরে আছে স্যার, উপরে স্যার 316 উপরে 319 এ আছেন আপনি। আচ্ছা ঠিক আছে, এটা একটু দেখি। 318, আচ্ছা হ্যাঁ এই ম্যাথটা, হ্যাঁ এই যে 4টে, এই যে তাহলে বের হয়ে গেল 0.99 1.0, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এখানে যেটা হলো এইটা তো ভুল আছে মনে হচ্ছে যোগফলটা, তাই না? এটা যোগ হবে না? 5 3 8 8, এই জায়গাটা 1 বাদ গেছে, এখানে 1 বাদ গেছে। এবার ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে এটা যদি 1 হয় তাহলে লাস্টেরটা এইটা 1 হবে, এই ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইটাও রাউন্ডিং করলে হলো 1.18। এখন দেখেন এই 4টেও আবার যোগ করে দেখেন, ওইভাবেই মিলানো হয়েছে যে যোগ করলে কত হয়? 8 9 17 আর 3 20, হ্যাঁ ঠিক 4 হয়ে যায়। তাহলে আমাদের 4টে এস এর মান বের হয়ে গেল। এরপরে কিন্তু এই অঙ্কটা এখানেই শেষ, কিন্তু এরপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে যে এই অংশটা, এটা আলাদা একটা প্রবলেম হিসাবে দেখিয়ে দিয়েছে তারা, কিন্তু এই প্রবলেমের অংশ হিসাবেও আসতে পারে। এখানে বলছে যে ওই যে উপরের যে এক্সাম্পলটা করলেন, ওই এক্সাম্পলটার ইকুয়েশনটা তো দেওয়া আছে, ইকুয়েশনটা দেওয়া, তার ভিত্তিতে আমরা টি এর মান এই যে বের করেছিলাম এইগুলো। এখন এখানে তো আমি টি এর মান ভ্যারি করেছি 1 to 16 পর্যন্ত, কারণ কি এখানে 4টে বছর দেওয়া আছে, 3 থেকে 6। প্রথম বছরে 4 কোয়ার্টার, এইভাবে 4 বছরে 16টা কোয়ার্টার। এখন বলছে 7-এ যে ফিগার গুলো আসবে, 7 এর ফিগার গুলো কত হবে? এই যে অ্যাকচুয়াল ফিগার যে দেওয়া আছে, অ্যাকচুয়াল ফিগারের ক্ষেত্রে তাহলে 7th ইয়ারের জন্য বা 7 সালের জন্য 4 কোয়ার্টারে টি এর মান কত হবে? স্মল টি এর মান এই পর্যন্ত ছিল 16, তাহলে তারপরে হবে 17 18 19 20। তাহলে এখানে টি এর মান 17 18 19 20 অ্যাপ্লাই করলে এই ক্যাপিটাল টি এর আরো 4টে মান পাবেন। যে 4টে মান দেখবেন এর সাথে কোনো মিল নেই, সেইটা কাছাকাছি যাবে কিভাবে, মানে আপ ডাউনের ট্রেন্ডটা, সেটা যখন আমি সিজনাল ইফেক্টটা দেব, সেইটাই দেওয়া আছে হচ্ছে এখানটাই। এখানে দেখেন প্রথমে টি এর মান এই যে 2007 সালের ফার্স্ট কোয়ার্টারে যখন দিলাম, এইটা বের হয়ে গেল কত? 68.0548। কিভাবে বেরোলো এটা আসলো কিভাবে, কেউ বলতে পারবেন? কারণ আপনার এখানে দেওয়া আছে হচ্ছে 2006 সাল পর্যন্ত, তাহলে 2007 সালে গিয়ে এই যে 68.0548 পেলাম, এটা কিভাবে আসলো? এইটা রিগ্রেশন ইকুয়েশনে স্মল টি এর মান বসাইছি 17। হ্যাঁ 17, হ্যাঁ এখানে 17 বসালে ওই মানটা আসবে, 18 বসালে এর পরেরটা আসবে, তাই না? এই যে যখন 17
বসালাম তখন হলো 68.054, যখন 18 বসালাম এটা হলো 70.3792, আর 19 বসাইলে 72.7036 এবং 20 বসাইলে 75.028। এই চারটে ফিগার হলো ক্যাপিটাল টি এর মান বের করলাম। কিন্তু এই ক্যাপিটাল টি এর মান দেখেন, প্রথমটা যা আছে দ্বিতীয়টা তার চেয়ে একটু বড়, তৃতীয়টা আর একটু বড়, চতুর্থটা আর একটু বড়। কিন্তু আমার যে ফিগার গুলো দেওয়া ছিল এখানে দেখেন, প্রথমটা 54, তারপরে 57, তারপরে 60, তারপরে এখানটার সাথে ওইটার ট্রেন্ড কিন্তু মিল আছে, কিন্তু গ্যাপটা কিন্তু আসলে অ্যাডজাস্ট নাই। যেমন এখানে 54, এখানে 57, এই দুটোর চেয়ে এই যে লাস্টে যে ফিগারটা দেখেন অনেক বড়, অনেক বড় 68, কোথায় 54 আর কোথায় 68, দুইটো কোয়ার্টারের ভিতর ডিফারেন্স। এখানে দেখেন এইটা 68 ছিল, এখানে ছিল 75। যখন আমি সিজনাল ইফেক্টটা দিলাম তখন দেখেন ছিল 75, এটা হয়ে গেল 88। তার মানে এটা ছিল 56, এইটাও কিন্তু আবার কমে গেল, সিজনাল ইফেক্টটা একের চেয়ে কম, সেজন্য এটা কমে গেল। দেখেন 56 এবং 88 গ্যাপটা কিন্তু ওই যে আমার অ্যাকচুয়াল ডাটা ওই রকমই একটু ওয়াইডার হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু এত ওয়াইড ছিল না। এখানে ডিফারেন্স ছিল 68 আর 75 মানে 7, আর এখানে হয়ে গেল ডিফারেন্সটা প্রায় 32। কোথায় 7 ডিফারেন্স, কোথায় 32। তা এইটাই হচ্ছে যে আমার এইটার উপরে আমি ডিপেন্ড করে ফোরকাস্টিং বা ডিসিশনটা নিতে পারি যে আগামী বছরে আমার কি হবে। দি ফোরকাস্ট সেলস ফর দা 4 কোয়ার্টার্স 2007, তাহলে কত হচ্ছে? আপনারা অ্যান্সার লেখার সময় হয় লিখবেন 56.5 থাউজেন্ড, অথবা এই 1000 দিয়ে গুণ করে এরকম করে দেবেন। ঠিক আছে, বোঝা গেল তাহলে এই পর্যন্ত? জি স্যার। আরেকটা আছে এখানে ছোটখাটো, এখানে কি আছে আমি দেখতে হবে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে দি কোম্পানি অফ এক্সাম্পল 831, কি ছিল আমার খেয়াল নেই। Sales report to 50,000 pound during the fourth quarter of a certain year. Seasonality adjust this figure. এখানে বলছে যে ফোর্থ কোয়ার্টারের সিজনালিটিকে অ্যাডজাস্ট করতে বলছে। The company of example reports sales of 50,000 during the fourth quarter of a certain year. এখানে জাস্ট এই সিজনালিটি দিয়ে ভাগ করে দিয়েছে, তার মানে আচ্ছা, thus we see that the seasonally adjusted sales for the quarter in the question is 57 point। এইটা এখন সিজনাল ইফেক্ট দেওয়ার পরে দেখা গেল যে সেল যেটা 50,000 ছিল এটাকে ভাগ দিলাম। এখানে এই অঙ্কগুলো একটু বেশি চর্চা করবেন এই কারণে যে যেটা দেওয়া আছে এটা কি ওয়াই এর মান দেওয়া আছে না টি এর মান দেওয়া আছে, সেটা কিন্তু ভালোভাবে আইডেন্টিফাই করবেন। আর ওই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে আমরা আগে যেটা দেখে আসলাম, এটা এই যে y ইকুয়াল টু টি গুণ এস, এখান থেকে যদি আপনাকে টি এর মান বের করতে বলে তাহলে y কে s দিয়ে ভাগ করতে হবে, অ্যাকচুয়াল ফিগারকে s দিয়ে ভাগ করতে হবে। আর যদি এইটা হচ্ছে যদি টি এর মান বের করতে বলে, আর যদি y এর মান বের করতে বলে তাহলে টি এর মান দেওয়া থাকবে, টি এর মানকে s দিয়ে গুণ করতে হবে। সেই জন্যই বলছি যে ওই খেয়াল রাখতে হবে একটু যে এখানে ভাগ করব না গুণ করব। তবে আপনাদের এখানে যেগুলো দেওয়া আছে সবই ভাগ করে অ্যান্সারটা, এগুলো সব আপনাদের ওই টেস্ট আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে দেখবেন যে এরকম ছোট ছোট প্রবলেম আছে, মাঝে মাঝে হয়তো এইরকম একটা অঙ্ক দিয়ে দেবে, মার্কস হলো 2, কিন্তু অঙ্কটা কিন্তু খুবই সহজ, আবার ভুল করারও সম্ভাবনা থাকে, বি কেয়ারফুল। পরেরটা যেমন the company of example 832 has sales of 60,000 in the first quarter of a certain year. Seasonality adjust this figure. এখানে ওই উপরের অঙ্কের মতো এটা ভাগ করে দিল, এবং এই অঙ্কটা হচ্ছে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 5 আমার কাছে যে বইটা আছে, আর সফট কপিতে কি আছে জানি না। এই যে যেমন এই অঙ্কটা আপনারা দেখলেন যে এটা এই যে সিজনাল অ্যাডজাস্টমেন্টে ট্রেন্ড ভ্যালুর সাথে সিজনাল অ্যাডজাস্টমেন্ট গুণ দিয়ে ওইটা বের করলো। তারপরে যেটা আছে এখানে ফোরকাস্ট ট্রেন্ড সিজনাল অ্যাডজাস্টমেন্ট এইটা,
তাহলে ফোরকাস্ট সেলস হচ্ছে সিজনাল অ্যাডজাস্টমেন্ট কে এই সেলস ফিগার দিয়ে গুণ, যেটা আমরা একটু আগে দেখলাম স্লাইডে। এইটা একটা গেল। এখানে একটা অঙ্ক আছে যেটা একটু আগে স্লাইডে দেখালাম, যে এই যে 3831 যেটা দেশে, আপনারা এখন এটা দেখতে পারবেন যে আমি যেটা স্লাইডে দেখালাম এস এর দিয়ে ভাগ করে এটা বের করলো, এবং তার পেটটা 60,000 তাকেও এস এর ভ্যালু দিয়ে ভাগ করে এটা বের করলো। এইটা আমার কাছে যে বইটার ফটোকপি আছে, এখানে টেস্ট ইউ আন্ডারস্ট্যান্ডিং হিসাবে দেখানো আছে দ্বিতীয়টা, প্রথমটা করে দেওয়া আছে। আপনাদের এই বইতে দুটোই করে দেওয়া আছে, তো এইটা একটু দেখবেন। এইটা গেল আমাদের ট্রেন্ড এবং সিজনাল অ্যাডজাস্টমেন্ট, এইটা শেষ হলো। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে এগুলো করতে পারেন, আর নাহলে আমি এই চ্যাপ্টারের নেক্সট টপিকসে যাব, আর সেটা হচ্ছে মুভিং এভারেজ ট্রেন্ডস। এইটা আপনাদের বইতে একটু দেখেন, এর পরে আছে ওই প্রথম প্যারাটা একটু পড়েন, আপনারা প্রথম প্যারাটা একটু পড়েন বইতে। আপনাদের কাছে যে বই আছে মুভিং এভারেজ ট্রেন্ডটা বের করেন, করে প্রথম যে ছোট বড় তিনটে প্যারা আছে অল্প জায়গার ভিতরে, এইটাকে একটু পড়েন। এখানে বইতে যেটা আছে আমার এখানে, সেইটার থেকে আরো সামারাইজ করে এটা উঠানো আছে। সেটা যেমন এই মুভিং এভারেজ, এইটাকে আমরা কেন করছি, উপরের যে সিস্টেমটা আমরা ফলো করলাম ট্রেন্ড এবং সিজনাল অ্যাডজাস্টমেন্ট যেটা আছে, ওখানে আলাদাভাবে সিজনাল অ্যাডজাস্টমেন্টটা দিতে হয়েছে। এখানে যেরকম প্রথম প্যারায় বলা আছে, ফার্স্ট হচ্ছে যে এটাও লিনিয়ার ট্রেন্ড, ধরা হচ্ছে যে এটাও লিনিয়ার ট্রেন্ড। আর এখানে সেকেন্ড যে পয়েন্টটা, an alternative approach that does not depend on linearity, এইটা involves using moving on, উপরে যেটা বলা আছে যে আমরা যেটা করে আসলাম ওইটা ছিল লিনিয়ার ট্রেন্ড, আর এখন আমরা যে মুভিং এভারেজ ট্রেন্ডে যাব, এইটা কিন্তু ওই যে লিনিয়ারিটির যে ক্যারেক্টারিস্টিক্স ওইটা ফলো করে না, না করে এইটা অ্যাকচুয়াল ডেটা যেভাবে আছে ঠিক সেইভাবেই এর মুভমেন্টটা হয়, মুভিং এভারেজ as the trend. This approach is still voluminous, but is it এখানে বলছে যে, এবং আপনাদের বইতে একটু দেখেন, যেটা স্লাইডে হয়তো বলা নেই, the above approach is based on an assumptions of a linear trend. Although this may appear plausible or appropriate, there are many occasions where such an assumption might not be made. An alternative approach that does not depend on linearity, but that also has some relative disadvantages. এইটারও কিছু disadvantage আছে। We use averages to eliminate seasonal and random fluctuations to isolate the trend. এখানে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, আপনাদের এই স্লাইডে এটা নাই, বইতে আছে। We use averages to eliminate seasonal and random fluctuations to isolate the trend. এর পরের প্যারাতে দেখেন দেওয়া আছে, যেটা সেও স্লাইডে ওঠানো আছে, voluminous but essentially simpler than that of a regression analysis. এখানে একটা বিষয় বলে রাখি যে এই মুভিং এভারেজ মেথডটা কিন্তু আসলে ক্যালকুলেশনের দিক দিয়ে খুব সহজ, তবে পরিমাণগতভাবে ক্যালকুলেশন বেশি আগেরটার চেয়ে। সেই কথাটাই এটা বলছে যে voluminous but simpler। এইটাও আমরা একটু দেখবো। এর প্রথমেই আমরা দেখবো যে পরের যে এক্সাম্পলটা দেওয়া আছে ইলাস্ট্রেশন 5, আমরা একটু বইতে দেখে আসি কি অবস্থা। এই যে এইটা, এই যে এখানে কিভাবে বর্ণনা করা আছে আমি এটা মুখে বলে দেবো আপনাদের। তো এই যে অঙ্ক হলো যে এইটা আপনাদের বইতে একটু দেখেন। In this example, compute the trend as a centered 4-point moving average. এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, কত পয়েন্ট মুভিং এভারেজ সেইটা একটু খেয়াল রাখতে হবে। Here sales is in 1000.
যে প্রশ্নটা বুঝলাম না স্যার, হ্যাঁ প্রশ্নটা বুঝতে পারলাম না। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে মনে করেন এইটাই অঙ্ক, ঠিক আছে, তো এটা নিয়ে তো সমস্যা নেই, এটা আমরা পরিচিত, এর আগে দেখে আসছি, তাই না? 3 বছরের সেলস ফিগার দেওয়া আছে। না না স্যার, মানে কি বলতে চাইছে আসলে, কম্পিউট দ্য ট্রেন্ড অ্যাজ এ সেন্টার ফর 4 পয়েন্ট মুভিং অ্যাভারেজ। ট্রেন্ড বের করতে হবে, পদ্ধতিটা ফলো করতে হবে, মুভিং এভারেজ সিস্টেম। এখন মুভিং এভারেজ আবার এরকম বিভিন্ন পয়েন্ট আছে, মুভিং এভারেজ কি জিনিস আমি আগে সেইটা একটু বলে নিই। জি স্যার, মনে এটাই করেন, আর কি জানতে চাচ্ছিলাম, হ্যাঁ এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, যে মুভিং এভারেজ মানে আপনি এভারেজ বের করবেন আর মুভ করবেন, এরকম। যেমন 1 2 3 এর এভারেজ কত? 2। 2, জি স্যার 2। হ্যাঁ, 1 আর 2 3 আর 3 6, একে তিনটে সংখ্যা আছে, 3 দিয়ে ভাগ করলাম তাহলে 2 হলো, তাই না? জি স্যার। তাহলে 2, এরপরে আপনি 1 বাদ দিয়ে দেন, 1 এক্সক্লুড, নেক্সট ওয়ান ইজ ইনক্লুড, তার মানে 2 3 4 এবার ধরেন 2 আর 3 5 আর 4 9, এইটার এভারেজ কত? এটার এভারেজ 3। 3। আবার 2 এবার এক্সক্লুড করেন, বাদ দিয়ে দেন, এর পরের সংখ্যাটা কত? 4 এর পরে 5, 5টাকে ইন করান, আবার তিনটে যোগ করে এভারেজ বের করেন, 5 4 9 3 12 ডিভাইডেড বাই 3 4, তাই না? জি স্যার। এই যে এইভাবে, এই যে আমি তিনটে করে এক একটা এভারেজ বের করব, একদম পাস্ট ফিগারটা বাদ দেব, ইমিডিয়েট ফিউচারটা ইন করাই দেব। জি স্যার। এই যে মুভমেন্ট, এইটা হচ্ছে মুভিং, আর এই যে আচ্ছা, এভারেজটা বের করলাম, এটা হলো মুভিং এভারেজ। আর আমি যেহেতু তিনটে সংখ্যাকে ধরে নিছি, এইরকম তো 4টেও নিয়ে যায়, 5টাও নিয়ে যায়, তাই না? জি স্যার, জি স্যার। ওইটা হলো 3 পয়েন্ট মুভিং এভারেজ, আমি যেটা আপনাদের বললাম। আর এখন এটা 4 পয়েন্ট, এটা হলো 4 পয়েন্ট মুভিং এভারেজ, বুঝতে ঠিক পারছি, আছে? থ্যাংক ইউ। হ্যাঁ, এখন এখানে যে ফিগার গুলো দেওয়া আছে, আপনি কি বলছে যে 4 পয়েন্ট মুভিং এভারেজ বের করতে হবে। এখন তাহলে 4 পয়েন্ট মুভিং এভারেজ যদি হয়, তাহলে দেখেন এই পয়েন্ট গুলা ওই একইভাবে কোয়ার্টারের সিরিয়াল অনুযায়ী ধরতে হবে। 42 40 40 45 48 61 46 52 51 60 46, এইভাবে মুভিং এভারেজ ধরতে হবে। তাহলে এইটা আপনাদের বইতে দেখেন সাজিয়ে দেওয়া আছে, এই যে এইভাবে 42 41 52 39, এইভাবে আপনারা 1992 সালের এই 4 কোয়ার্টার, 93 সালের 4 কোয়ার্টার, 94 সালের 4 কোয়ার্টার, ওই 4টে কোয়ার্টারে 4টে সেলস ফিগার এত থাউজেন্ড করে, তারপরে এত, তারপরে এত, এইভাবে যাচ্ছে। এখন যেহেতু 4 পয়েন্ট মুভিং এভারেজ বলছে, তার মানে আমি এখানকার 4টেকে যোগ করে 4 দিয়ে ভাগ দেবো, বোঝা যায়? জি স্যার। এই দেখেন 42 41 52 39 যোগ করলাম 174, তারপরে 42 বাদ, ইন করবে কোনটা? ইন করবে 45, তার এরপরেরটা হবে 41 যোগ 52 যোগ 39 যোগ 45। অনেকের কনফিউশন জাগতে পারে যে এটা তো পরের বছরে রয়ে গেল, তাতে কিচ্ছু আসে যায় না, আপনি শুধু সেই কোয়ার্টারের সিরিয়াল ঠিক রাখবেন। এই যে এটা 177, এই যে সোয়ান, এইভাবে আপনি চলতে থাকবেন, এইভাবে চলতে চলতে লাস্টে যখন এই 46-এর ছোঁয়া পাবেন, তখন তো দেখবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি এই যে যোগফলটা বের করলাম, বের করে আমি বললাম যে এইটাকে আবার যেহেতু 4টে ফিগার 4 দিয়ে ভাগ করব, ভাগ এভারেজটা বের করব, এভারেজটা বের করে বসাবো কোথায় সেটা বইতে দেখেন, বা এর পরের স্লাইডে আমি দেখাচ্ছি। এখানে একটা এক্সেল শিটে আসলে জায়গা হয় নাই, এই জন্য একদম স্পষ্ট আপনাদেরকে এখানে বুঝাইতে পারছি না। তবে এই কথাটা, এই যে জায়গা যে হয় না, এটা আবার বইতে কিন্তু আগেই সাবধান করে দিয়েছে। আপনারা একটু যদি এখানে না, এই এক্সাম্পলের ভিতরে এখানে এই যে ইউ উইল ফাইন্ড দ্যাট, এই যে এখানে you will find that quarters but there is a share করে দিতে, তাহলে আমার স্লাইডে জায়গা হয় না। মুখে যেটা বললাম যে 1 2 3,
আমি যোগ করে 3 দিয়ে এভারেজ পেলাম 2। এই 2টা পরের কলামের কোন সোজা বসাবো? 1 সোজা না 2 সোজা না 3 সোজা? 1 সোজা। নো, 1 2 3 না স্যার ফার্স্টেরটা? মাঝামাঝি, সেন্টার্ড মানে কি? এই যে সেন্টার্ড কথাটা মানে বোঝেন এখন তাইলে। আপনাকে অঙ্কটায় কি বলা আছে? বলা আছে যে এই যে দেখেন সেন্টার্ড 4 পয়েন্ট মুভিং এভারেজ। স্যার এখানে 4টার মধ্যে তাহলে সেন্টার্ড কোনটা হবে? হ্যাঁ, এই জায়গায় এই জন্যই প্রশ্নটা করছি। 4টের সেন্টার হবে 41 আর 52 মাঝামাঝি, অর্থাৎ 41 আর 52 এই যে এখানে সেকেন্ড কোয়ার্টার আর থার্ড কোয়ার্টারের মাঝামাঝি। এইটা আসলে মিনিংলেস। এইটাকে মিনিংফুল করার জন্য কি করতে হয় সেটা আমরা পরে দেখছি, ঠিক আছে? একটু Okay, পরে জানতে পারবেন। তাহলে প্রথমে ধরেন যে এই যখন যেহেতু আমাকে বল সেন্টারটাই আমি পরে যাচ্ছি, 4 কোয়ার্টার মুভিং এভারেজ 4টে ফিগার যোগ করব, আবার একটা বাদ দেবো, একটা ইন করাবো, 4টে ফিগার যোগ করবো, এইভাবে যত দূর যাওয়া সম্ভব সব কয়টা করব। করে প্রশ্ন আসে যে 174 এগুলো সব বসাবো কোথায়? আগে হলো এরা করছে কি, আগে যোগফলটা করে নিয়েছে, এভারেজ কিন্তু এখনো বের করে নাই, 4 দিয়ে ভাগ এখনো করে নাই। কিন্তু না করার কারণই হচ্ছে যে সেন্টারটা আগে কনফার্ম করতে হবে, তারপরে এভারেজ বের করতে হবে। তা এইটাই আমরা এর পরের স্লাইডে যদি দেখি, দেখেন 42 41 52 39 যোগ করলাম, যোগ করে বসালাম 174। এটা কোথায়? আপনারা বললেন যে যেহেতু সেন্টার্ড, অতএব এই 4টে কোয়ার্টারের মাঝখানে, অর্থাৎ কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 3 এর মাঝখানে, ঠিক আছে? তারপরে ফার্স্ট কোয়ার্টার বাদ, এখানে ফার্স্ট কোয়ার্টার ইন করলো, তাহলে এবার যোগ করবো 39 45 যোগ দেয় 177। সেটা আবার কোথায় বসাবো? সেইটা বসাবো কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4 মাঝামাঝি, অর্থাৎ এই যে 77 এটা একটু নিচে চলে আসছে, এইটাই দাগের উপরে হইলে পরে মিলতো। বুঝতে পারছি, সমস্যা নেই স্যার। হ্যাঁ, আবার এরপরেরটা প্রথম দুটো ফিগার আবার এই 41 বাদ পরের সেকেন্ড কোয়ার্টার ইন করবে, তাহলে 52 39 45 48 এই 4টে যোগ করব, যোগ করে হলে 184। এইটা বসবে কোথায়? 3 এবং 4 এর মাঝখানে, অর্থাৎ বা এই যে এই সোজা। তার মানে এইভাবে সেন্টার মিলাই খাতায় আপনাদেরকে লিখতে হবে, বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, এখন তাহলে প্রশ্ন আসছে যে আমি তো এই যে 174 এইটা যদি যে কোনো কোয়ার্টার সোজাসুজি বসতো, অটোমেটিক সেন্টার্ড করতে যায়, তাহলে অঙ্ক কিন্তু এই পর্যন্তই শেষ। এরপরে আমি জাস্ট 4 দিয়ে ভাগ করে এভারেজ গুলো বের করে দিতাম। কিন্তু যেহেতু সেন্টার্ড না, এমন এক জায়গায় হচ্ছে যেটা কোনো স্পেসিফিক কোয়ার্টারে পড়ে না, দুটো কোয়ার্টারের মাঝখানে পড়ে, সেই জন্য করতে হবে কি, আবার এই দুটো যোগফলকে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এই 174 ছিল হচ্ছে 4টে ফিগারের যোগফল, তাই না? জি স্যার। 177 ও 4টে ফিগারের যোগফল। জি এই স্যার। দুটো যখন যোগ করলাম তাহলে কয়টা ফিগারের যোগফল হলো? 8টা। সেই জন্য এর পরের কলামটা এরা দেশে সেন্টার্ড 8 কোয়ার্টারলি টোটাল, এইটা 351 এই দুটোর যোগফল। এখন মিলে স্যার, এখন যে হ্যাঁ, মুভিং যে ওটা মিলে। এখন এই যে দেখেন ঠিক এই যে কোয়ার্টার 3 সোজা এটা চলে আসছে, তারপর একটা কোয়ার্টার 4, তারপর একটা কোয়ার্টার 5, এইভাবে সব চলে আসছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এই ফিগার, এই যে ইন্ডিভিজুয়াল, এই যে আমি এখানে 8টা ফিগার পেলাম, প্রত্যেকটা ফিগারই কিন্তু 8টা গিভেন ফিগারের যোগফল। জি স্যার। এই জন্য এই প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করলে এভারেজটা পেয়ে যাচ্ছেন, মুভিং এভারেজ। এইটাকে আমি বলছি মুভিং এভারেজ। এখন আপনাকে যে প্রবলেমটা দেব, আপনাকে যদি 3 কোয়ার্টারলি 4 কোয়ার্টারলি 5 কোয়ার্টারলি কিছু বলে, এরপরে তার ডাবল কোয়ার্টারলি নিবেন কি নিবেন না, এইটা ডিপেন্ড করবে যে এটা সেন্টারটা ক্লিয়ারলি ডিফাইন্ড কিনা তার উপরে। আচ্ছা, যদি এইটা 3 কোয়ার্টারলি হতো তাহলে কি করতেন? তাহলে কিন্তু এই কলামের দরকার ছিল না মনে হয়, জি স্যার। তাই না? তখন কিন্তু এইটাকেই প্রত্যেকটাকে 3 দিয়ে ভাগ করে এখানে ফিগারগুলো উত্তর পেয়ে যেতেন। আচ্ছা, এখানে অনেক স্টুডেন্ট আছেন, আপনারা একটু দেখেন, কারোর কোনো সমস্যা থাকলে আনমিউট করে কথা বলবেন, সমস্যা নেই। আমি একটু ধীরে যাচ্ছি কারণ এই অঙ্কটার ক্যালকুলেশন খুব সহজ। ওই যে ভলিউমিনাস ডেটা আর এই যে সেন্টার্ড, এই বিষয়টা নিয়ে সবার কিন্তু তালগোল পাকায় যায়। আর তারপরে আমি যে এখানে সুন্দর করে সেন্টার্ড করে আপনাদের দেখাবো, আমি এরপরেও চেষ্টা করব ছোট হইলেও। আর এটা যে অনলাইনে এইভাবে ক্লাস নিতে হবে, এটা তো এর আগের সেমিস্টারেও বুঝি নাই, তাই না? সেই জন্যে এইগুলো ক্লাসে বোর্ডে দেখাতাম এই স্লাইড গুলা,
তখন তো আমি নিজে এগুলো বোর্ডে লিখে লিখে আপনাদেরকে বুঝাই দিতে পারতাম যে এইটা এই সোজা, এটা এই সোজা বুঝবে। এখন তো এই অনলাইন সিস্টেম হওয়াতে আমাকে আবার এইগুলো একটু রিভাইজ করতে হবে, যাতে জায়গা কম হলেও লেখাটা একটু ছোট দেখা গেলেও ক্লিয়ারলি যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু এখন যেটা বললাম এইটা বুঝতে পারছেন কিনা সেটা দেখেন। আর শেষের দিকে এই যে আমি যে 4টে ফিগার যোগ করলাম দেখেন, এইভাবে যেতে যেতে একদম শেষের যে 4টে 46, 60, 51 আর 52 এই 4টে ফিগারের যে যোগফল সেটা হলো 209। তাহলে 209টা বসবে হচ্ছে 51 আর 60 এর মাঝামাঝি, অর্থাৎ লাস্ট ইয়ার কোয়ার্টার 3 এই সোজাসুজি বসলে ঠিকভাবে মিলতো। কিন্তু এরপরে আর আমি আগাইতে পারছি না, কারণ হচ্ছে 46, এরপরে যদি আমি 52কে বাদ দিই তা ইন করার মতো আর কোনো ফিগার নেই, যার ফলে আমাকে এখানে স্টপ করতে হবে। ঠিক আছে, বোঝা যায়? জি স্যার। তাহলে দেখেন 351 পেলাম আমরা, 174 এবং 177 যোগ করে 351। 351 যেহেতু 8টা ফিগারের যোগফল, এটাকে 8 দিয়ে ভাগ দিলাম। এই যে 4 8 32, 3 31, 8 দিয়ে ভাগ দিলাম, তারপরে 8 দিয়ে ভাগ দিয়ে দশমিকের পরে সুবিধা অনুযায়ী 3 ঘর রাখবো না 2 ঘর রাখবো, এটা রাখলাম, তাতে এইটা হলো। এইটাই হচ্ছে আমাদের মুভিং এভারেজ। এখানকার এই প্রবলেমটাই মনে ছিল, ফাইন্ড দ্য centered fourth quarterly moving average. This is the answer. This last column is the answer. এবং এই সমস্ত অঙ্ক যেহেতু খুব সহজ, এগুলোই কিন্তু ভুল গেলে পরে সাধারণত নম্বর কর্তন করা হয়। তাহলে এইটা আমরা বুঝলাম। এরপরে আমরা আরেকটা অঙ্কে যাব। এখন হচ্ছে যে আমরা বলবো, দেখেন এই যে আমি এভারেজ বের করলাম, এই এভারেজটা কোন কোন কোয়ার্টার সোজা পড়েছে। কোয়ার্টার ফার্স্ট ইয়ারের কোয়ার্টার 3 সোজা এইটা, তাই না? এইটা হলো এই যে ফার্স্ট ইয়ারের কোয়ার্টার 3, তারপরেরটা কোয়ার্টার 4, তারপরেরটা নেক্সট ইয়ারের ফার্স্ট কোয়ার্টার। এইভাবে দেখেন প্রত্যেকটা এভারেজই কিন্তু কোনো না কোনো একদম স্পেসিফিক ক্লিয়ার কোয়ার্টারলি ফিগার কিন্তু আমরা পেয়ে গেলাম। কিন্তু সমস্যাটা হলো যে এখানে তো মোট কোয়ার্টার ছিল আমার 3 বছরে 12টা। দেখা যাচ্ছে যে প্রথম দুটো আর শেষের দুটো এই 4টে কোয়ার্টারে কোনো এভারেজ আসে না, গ্যাপ। বোঝা যায়? তাহলে এই যে গ্যাপটা, এইটার জন্য আমরা এখন যদি আমরা এরপরে, এটা তো বেরোলো হচ্ছে ট্রেন্ড, কিন্তু এটা কিন্তু এই দেখেন ব্র্যাকেটে লেখা আছে ক্যাপিটাল টি। আর এইটা কি? এইটা কিসের ভ্যালু? অ্যাকচুয়াল ফিগার ওয়াই। এইটা হলো ক্যাপিটাল ওয়াই। ওই যে এস ইকুয়াল টু ওয়াই বাই টি, খেয়াল আছে? সিজনাল ইফেক্ট। জি স্যার। এইটা হলো ওয়াই, অ্যাকচুয়াল। ওয়াই মানে অ্যাকচুয়াল ডেটা, আর টি মানে হচ্ছে ট্রেন্ড ডেটা। ওই যে এর আগে পর্যন্ত ছিল যে ডেটা রিসিভড ফ্রম দ্য ইকুয়েশন, আর এখানে ডেটা রিসিভড বাই অ্যাপ্লাইং দ্য মেথড অফ মুভিং এভারেজ। তাহলে এইটা হলো টি এর ভ্যালু। এখন যদি আমি এস এর ভ্যালু বের করতে যাই, তাহলে কোনটাকে কোনটা দিয়ে ভাগ করতে হবে একটু বলেন তো? প্রথমটা এস এর ভ্যালু বের করতে চাই যদি স্যার। হ্যাঁ, এস ইকুয়াল টু ফর্মুলা কি? ওয়াই বাই টি। ওয়াই বাই টি, জি স্যার। তাহলে এই যে প্রথম দুটো তো গ্যাপ আছে, এই দুটোই কিছুই নাই, দুটো ফাঁকা থাকবে। এই জায়গাটাই কোনটাকে কোনটা দিয়ে ভাগ দেবো? 52 ডিভাইডেড বাই 40। 52 ডিভাইডেড বাই 43.875 সমান যেটা হয় সেটা হলো ওই যে থার্ড কোয়ার্টারের এস এর ভ্যালু। তারপরে 39 ডিভাইডেড বাই 45.125, এইটাও এস এর ভ্যালু। তাই সম্ভবত এর পরের স্লাইডটা ওইটাই আছে। বুঝতে পারলেন? দেখেন এই যে এর আগে যেরকম দিছে এই জায়গাটা এক্স দিছে, তা আসলে এটা ছিল 1990, 91, 92 এরকম ছিল। ঠিক এইটাই ধরেন। এইটা হলো প্রথম। এর আগে স্লাইড যেটা আছে ওটা কি আমরা ঘর করে করব এইভাবে, মানে রো কলাম করে করব? রো কলাম দুটাই লাগবে আমার। হ্যাঁ, এবং এই যে বইতে আছে, বইতে দেখে নেন। এই যে দেখেন এই যে অঙ্কটা করা, বুঝতে পারছেন? এটা ঠিক বইতে যেভাবে আছে ওইভাবে করবেন। তবে ওই যে এত কিছু লেখা টেখা আছে, এগুলো কিছু লাগবে না।
লেখা টেখা কতটুক লাগবে না লাগবে এটার জন্য স্লাইডে যেভাবে আছে ওইভাবে দেখবেন। এরপরে বইতে দেখি কি আছে সেটা দেখে নিই। এটা আমার ট্রেন্ড বের হয়ে গেল, তাহলে ট্রেন্ড মানে এভারেজটা বের হয়ে গেল। জি স্যার। হ্যাঁ, এখন এইটা আবার কোন অঙ্ক? আচ্ছা, এইটা অন্য আরেকটা অঙ্ক, এটা আমরা পরে দেখছি, কিন্তু আপনি স্লাইডে যান, স্লাইডে দেখেন এরপরের স্লাইডটা, যে এখানে দেখেন ওই অঙ্কটাই জিএসএর ভ্যালু ইন দা এক্সাম্পল অ্যাবাভ স্লাইড নাম্বার 22, এটা 23 নম্বর স্লাইড 22। ফার্স্ট হচ্ছে ফাইন্ড দা সিজনাল কম্পোনেন্ট এবং আপনাদের আর একটা বই যেটা সফট কপি আছে ওইটা সম্ভবত হ্যাঁ 7 এ আছে, পেজ নাম্বার হচ্ছে 262। 262 এইটারই না? হ্যাঁ না স্যার, এই সব কপি নেই, সব কপি বলতে পারলাম। একটু দেখে নি, দাঁড়ান, আছে এটাই মনে হয়। এই যে এইটা 873, যেটা এইটাই হচ্ছে ওইটা, এই যে নিচের অঙ্কটা, ঠিক আছে? এইটা এই যে ডিসিজনালাইজ ফোর্থ কোয়ার্টারলি সেলস অফ 50,000, এই অঙ্কটাই আমি এই যে স্লাইডে যেটা দেখাচ্ছি এখন। তা এইটা কোয়ার্টারে ওয়াই আছে টি নাই, খেয়াল জি আছে স্যার। তো? এই দেখেন ওয়াই আছে টি নাই, এখানে ওয়াই আছে টি নাই, আবার লাস্টে এখানে ওয়াই আছে টি নাই, এরপরেরটা ওয়াই আছে টি নাই। এই দেখেন এখানে ওই যে শেষের দুটো ফাঁকা, বুঝা যায়? জি স্যার। এখন তাহলে থার্ড কোয়ার্টার থেকে, ফার্স্ট ইয়ারের থার্ড কোয়ার্টার থেকে মান বের করা, সেই ক্ষেত্রে তাহলে এই যে 1.181551 এটা আমরা কিভাবে পেলাম? এই যে থার্ড কোয়ার্টারে, যেটা আমি আগেও বলেছি, যে এই যে 52কে 43.875 দিয়ে ভাগ করলাম, করলে এই যে 1.1851 পাওয়া গেল। এইভাবে বাকি ফিগার গুলোকে ওইভাবে ভাগ করলাম y/t। লাস্টে আবার দেখা যাচ্ছে যে টি এর মান নাই, ওই দুটো এরকমই ফাঁকা রেখে দিলাম। কারণ হচ্ছে আপনি জিরো ধরেন মান, এটাও কিন্তু খেয়াল করবে, কিন্তু ওখানে জিরো মানে হচ্ছে যে ওই সময় সেলস কিছুই হয় নাই, কিন্তু আসলে তো তা না, সেলস হয়েছে আমি জানি না, সেই জন্য এখানে কিন্তু জিরো বসানো যাবে না। একটা ড্যাশ বসাইতে পারেন, হাইপেন বসাই দিতে পারেন, কিন্তু খবরদার জিরো বসায়েন না। জিরো বসাইলে কিন্তু পুরো অঙ্ক 2 টানে কেটে অঙ্কর অ্যান্সার মিললেও জিরো দিয়ে দেবো, কিন্তু বুঝতে পারছেন? তাহলে জিরোর মাহাত্ম্যটা বুঝতে পারছেন তো, যে ফাঁকা রাখা আর জিরো কিন্তু এক জিনিস না। জিরোর একটা ভ্যালু আছে, কিন্তু ফাঁকা থাকলে বোঝা যাবে যে by some reason I have not got the figure, I don't know what is the reason। কিন্তু এখানে মুভিং এভারেজের ক্ষেত্রে আমি স্যার আগের স্লাইডের মধ্যে জিরো আছে তো, 0.000 দিয়ে আছে 94 সালে। কোনটা? মানে এটা না মানে আমাদের যে হার্ড কপিটা আছে, আমাদেরকে যে ইয়েটা দেওয়া হয়েছিল ওটার মধ্যে 0 এটা জিরো আপনারা দিবেন না। আচ্ছা স্যার, জিরো দিবেন না, এরকম ফাঁকা রাখবেন, একটা ড্যাশ দিতে পারেন, যে ঠিক আছে জায়গা চিহ্নিত করার জন্য একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ, ঠিক আছে? জিরো দিবেন না, এটা নোট করে নিন, জিরো দিবেন না। জিরো দিলে পরে এখানে অসুবিধাও আছে,
আমি কি অসুবিধাটা এখনই আমি বলে দিই। যেমন এখানে এই যে যোগফলটা, এটা কয়টা ফিগারের যোগফল? এই যে 1.9475, তিনটা নো, দুইটা নাকি? দুইটা। আচ্ছা, আপনি যোগ করে দেখেন। হ্যাঁ, এখানে 0 দিলে তিনটাই হবে। 8 7 15, 4 2 6 1 7, 5 9 14, 9 9 18, 19 1। ঠিক আছে? আবার এখানে যদি 0 দেন তবুও কিন্তু যোগফল এটাই হবে, তাই না? এখন আপনাকে এভারেজ বের করতে গেলে নিয়ম কি? যোগফলকে কত দিয়ে ভাগ করবেন? এখানে 2 দিয়ে ভাগ করতে হবে স্যার। কেন আপনি এখানে 0 দিলে 3 দিয়ে ভাগ করতে হবে? জি স্যার, তখন ডিফারেন্ট। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন যে 0 কেন হবে না? জি স্যার। যদি 0 দেন তাহলে অটোমেটিক আপনার ক্যালকুলেটরে দেখবেন যে টিপ দিয়ে দিয়েছেন যে 3 দিয়ে ভাগ। তার মানে এরপরে পুরো অঙ্কটা শেষ। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে দেখেন এইগুলো সব আমি বের করলাম, করে দেখলাম যে প্রত্যেক কলামে দুটো করে যোগফলটা করলাম, ফলটা বের করে মিন করলাম, সবগুলো যেহেতু দুটো করে ফিগারের যোগফল সব 2 দিয়ে ভাগ করলাম, করে এই মিনটা বের করলাম, করে এইটার যোগফল বের করে দেখি। এইটা টোটাল হয় হচ্ছে 4.0157। এটা কত হতে হবে খেয়াল আছে? পুরোপুরি 4 স্যার। পুরোপুরি 4, বেশি আছে কত? 0.0157, তাই না? অথবা এই যা 6 দিছি কারণ হচ্ছে যে ওই রাউন্ডিং এররটাকে অ্যাডজাস্ট করার জন্য। তাহলে 0.0157 এইটা ক্যালকুলেটরে লিখে 4 দিয়ে ভাগ করবেন, করে দেখবেন প্রত্যেকটা এছাড়া অন্য কিছু লিখতে পারেন না। 0.0039, 0.0039, 0.0039, 0.0039। আবার এটা যোগ করলে দেখেন ওইটা সমান হয় না, একটু শর্ট হয়, তাতে কিচ্ছু আসে যায় না। এইটা টেকনিক্যাল এরর ধরে নিতে পারেন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না এরপরে আমি আর এক ঘর যাবো, তাহলে দেখবেন আবার মিলে গেছে। তা আমার যাওয়ার দরকার নাই, এই পর্যন্তই রাখেন। এখন এইটা যখন পেলাম, যেহেতু এটা বেশি ছিল 4 এর চেয়ে, কমাইতে হবে। জি স্যার। বিয়োগ করে আবার যেটা হলো এটা যোগ করে দেখেন, এই দেখেন 4.0000 হয় নাই। কারণ এই যে এর সাথে একটু একটু করে বাদ দিছি তো আমি, কারণ এখানে আসলে ছিল হচ্ছে 0.003925, এইটাও 0.003925। ইগনোর করেছি। ওই 25 গুলো পরে আবার বড় একটা সংখ্যা, সেটা হলো 1। জি স্যার। এই 1 নিয়ে আপনার ভাবনার কোনো দরকার নেই, আপনি শুধু এই 4টে ফিগার পেলেন। এখন এইটাকে রাউন্ডিং করেন আপ টু 2 ডেসিমাল পয়েন্ট, তাহলে দেখেন তখন কিন্তু 4.00 হয়ে যাচ্ছে, জি স্যার। তাই না? আলটিমেটলি কিন্তু দেখবেন যে আপনি 4.4 যে হাজির হয়েছেন। এইটা আপনার সিজনাল ইফেক্ট, দেওয়ার সিজনাল কম্পোনেন্টটা বের হয়ে গেল। এখান থেকে কিন্তু আপনাকে আবার ওই প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে আচ্ছা এখানে অন্য একটা অঙ্ক আছে, ওইটা দেখি আছে কিনা, তাহলে আর ওই না এখানে করব না। এখানে কি আছে? এখানে যে ডি সিজনাল seasonalization, যেমন এখানে লেখছে কি, as before these seasonal components imply that for example Q4 sales are on average এত % of the trend এর এত % হচ্ছে fourth quarter sales। এটা কি এই অঙ্কের অংশ নাকি? এই অঙ্কের অংশ স্যার। একটাই তো অঙ্ক স্যার। না 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 না, এইটা 87.33, এই যে এইটা, হ্যাঁ ঠিকই আছে, এই যে এইটা মানে বিফোর অ্যাডজাস্টমেন্ট 87.33 4 কোয়ার্টারে, তাই না?
জি স্যার। এইটা দেখাচ্ছে, এইটাই বলছে যে Q4 sales are, হ্যাঁ একই অঙ্কের তাই না? হ্যাঁ, on average 87.33% of the trend. A fourth quarterly figure of 50,000 will therefore be deseasonalized to this divided by this equal to এইটা। তা এইটাই হলো অ্যান্সার। With this approach to the trend, therefore the seasonally adjusted sales figure is এত। বোঝা যাচ্ছে? এটা বোঝা গেল? মানে কি স্যার এটা মানে মানে হচ্ছে যে এই যে আমরা যদি শুধু ওই ইকুয়েশন দিয়ে অঙ্কটা করি তাহলে পরে আমাদের যে ট্রেন্ড বেরোবে সেটা হচ্ছে এই যে এইটা 57,551। যখন আমি সিজনাল ইফেক্টটা দেব তখন এইটার সাথে এই যে 8694 এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে যে দাঁড়িয়ে যাবে 50,000-এ। 50,000 হয়ে যাবে। হ্যাঁ 50,000 হয়ে যাবে। এবং এইটাই আর কি, এইটা হলো শুধুমাত্র ট্রেন্ড বিবেচনায় ফিগার। মানে কি ধরেন যে এমনিতেই তো বিভিন্ন কারণ জিনিসের প্রয়োজনীয় জিনিস দিন দিনের সেলস বাড়তে থাকে, এটা হচ্ছে ট্রেন্ড। এই বাড়ার ভিতরেই দেখবেন বছরের সব সময় আবার বাড়ে না, কোন সময় কমে, ডাল মার্কেট, আবার কোন সময় জাম্প করে উপরে চলে যায়। যেমন আইসক্রিমের কথা, দিন দিন লোক সংখ্যা বাড়ছে, স্বাভাবিকভাবে প্রত্যেক বছর আইসক্রিমের সেলও বাড়ে। সিজনে শীতকালে আইসক্রিম হচ্ছে মিনিমাম সেলস হয় আর গরমকালে হাইয়েস্ট সেলস হয়। এই যে মাঝখানে যে ফ্লাকচুয়েশন ডিউ টু দ্য সিজনাল চেঞ্জ, এইটাই হচ্ছে সিজনাল ইফেক্ট। তা এইটাই বলছে আর কি যে এই ট্রেন্ড গুলা কখন সিজনাল ইফেক্ট দিলে কি হবে, না দিলে কি হবে। শুধুমাত্র ট্রেন্ডের ফিগারটা একরকম পাওয়া যাবে, আবার ওইটাই যখন আমি বছরটাকে কয়েকটা ভাগে ভাগ করে সিজনাল ইফেক্টটা দেবো তখন হচ্ছে যে কোনো কোনো সিজনে ফিগার আকাশে উঠে যাচ্ছে, কোনো কোনো এটা পাতালে নেমে যাচ্ছে, এই অবস্থা আর কি। এখানে আমরা ডিসিজনালাইজড করলাম তো স্যার। হ্যাঁ, সিজনের ইফেক্টটাকে এলিমিনেট করলাম। আচ্ছা, তা এই হচ্ছে আমাদের এই অঙ্কটা গেল। আরেকটা যেটা আপনাদের বইতে, কোনটা এটা নাকি না, দাঁড়ান, ওটাতে আমরা ফোর্থ কোয়ার্টারে কত পাইছিলাম? লাস্টের নাকি ফার্স্টেরটা স্যার? কোনটা আপনারা যেটা করছে, যেমন ওই মানে আগের যে শীটটা ছিল ওটার মধ্যে পয়েন্ট না স্যার, এটার পরেরটা, এইটা এটা স্যার এটার পরেরটা স্যার। মানে এখানে যে 8 পয়েন্ট, এখানে যে আছে 8.33, এখানে এই জিনিসটা ওটা দিয়ে বের করছে, এইটা বের করছে। কিন্তু আমরা অঙ্ক যখন অ্যাপ্লাই করলাম তখন কিন্তু নিচেরটা এই পার্সেন্টেজটা দিছি। আচ্ছা স্যার, ওনারা কিন্তু ওটা রিফাইন্ডটা দিছি। এটা জাস্ট থিওরিটিক্যাল বর্ণনার জন্য ওখানে উল্লেখ করছে। আপনি এইটা ওখানে এই কথাটা বললেও হবে, ঠিক আছে? হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? কেমন লাগছে অঙ্কগুলো? এমনিতে কঠিন না সহজ মনে হচ্ছে? ক্যালকুলেশন গুলা তো সোজা, কিন্তু স্যার মেথড গুলা মানে মনে রাখা, ম্যাথটা একটু ভিতরে চিন্তা করবেন। বইগুলোতে তো আপনাদের প্রবলেমও আছে, করে দেওয়াও আছে, একটু দেখবেন এবং নিজেরাই খুঁজে বের করবেন এর কারণটা কি। ওকে, আমি তাহলে নেক্সট আর একটা এক্সাম্পল আছে, এটা একটু দেখি এটা কি বললো। এটা কোত্থেকে নিয়েছিলাম কে জানে, যাই হোক এটাই মনে হচ্ছে অঙ্কটা পড়ে করোনার সাথে মিল আছে আর কি। The data below shows weekday attendances of a doctor's surgery in the first 3 weeks of a flu epidemic.
flu epidemic carry out a time series analysis using the multiplicative model and assuming the epidemic continues to spread at the same rate. Forecast next week's attendance. এখানে বলছে যে এক ডাক্তার সার্জারির ডাক্তারের কাছে যে প্রতি সপ্তাহে যে রোগী আসে একটা ফ্লু এপিডেমিকের সময়, সেখানে দেখা যাচ্ছে যে গত সপ্তাহের বিভিন্ন তারিখে বিভিন্ন দিনে যে রোগী আসছে পরের সপ্তাহে যেন একই ছন্দ মিলিয়ে আসছে, মানে একই প্যাটার্নটা চলছে। ফোরকাস্ট এই যে যেমন দিয়েছে সেম রেট ফোরকাস্ট নেক্সট উইকস অ্যাটেন্ডেন্স। তার মানে আমি ডাক্তার দেখলাম 7 দিনে আমার এইভাবে রোগী আসছে, আমি ধরে নিচ্ছি যে আগামী 7 দিন আমার রোগী আমি ফোরকাস্ট করতে চাচ্ছি, ট্রেনটাকে আমি এই রকমই ধরছি যে এই রকমই হয়তো আসবে। ইউজ ট্রেন্ড ফোরকাস্ট অফ, এই যে ট্রেন্ড ফোরকাস্ট অফ এত, তাহলে এক সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, সপ্তাহে কয়দিন নিল? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 5 দিন নিল, শনি রবি নিল না। সপ্তাহে সোমবারে আসলো 62 জন, এরপরের সপ্তাহে আসলো 70 জন, মঙ্গলবারে প্রথম সপ্তাহে আসলো 45 জন, তারপরে আসলো 55, তারপরে আসলো 66, বুধবারে 43, বুধবার 51, বুধবারে 64। দেখেন বেড়ে চলেছে, কিন্তু বৃহস্পতিবারে আবার রোগী কমে গেল। প্রথম সপ্তাহে দেখা যাচ্ছে 38, দ্বিতীয় সপ্তাহে রোগী কমে গেল 47, তৃতীয় সপ্তাহে কমে গেল 58। বোঝা যাচ্ছে যে একটা ছন্দ আছে। জি স্যার। শুক্রবারে 49 আবার উপরে গেল, এখানে শুক্রবার বেড়ে গেল, এখানে শুক্রবারে 68 বেড়ে গেল। তাহলে এই যে 3 সপ্তাহ ডেটা দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু অঙ্কটাতে ওই 4 পয়েন্ট মুভিং এভারেজ এটা কিন্তু বের করতে হবে, কোথাও বলছে নাকি? এখানে কি করলাম? 5 পয়েন্ট মুভিং এভারেজ। এই 5 পয়েন্ট মুভিং এভারেজের একটা সুবিধা আছে, বিজোর। কি সুবিধা বলেন তো? মিডল নেই আমার, বুঝতে পারছেন? এটা যেরকম 4 পয়েন্ট ছিল, আমরা আবার 8 পয়েন্টে যে না, যদি মনে করে সোজা করবো বলে 3 পয়েন্ট বের করেন বা 5 পয়েন্ট বের করেন, তখন দেখবেন একটা কলাম আর করা লাগছে না। ঠিক আছে? ইয়েস, কেউ কিছু বলবেন? তাহলে 38, 49 যোগ করলে হচ্ছে 226। শেষ হয়ে যায়। হ্যাঁ, 43 মাঝখানে দিন বুধবার, জি স্যার। এটা বলবে। তারপরে আবার প্রথম 51 বাদ দেন আর পরের 62 ইন করান, তাহলে এইটাও আমাদের এইটাও তাহলে 5টা ফিগার আবার হবে, যোগফল হবে 237। ঠিক, তারপরে এটা এখানেও দেখবেন যে লাস্টে যে সম্ভবত দুটো ফিগার, এখানে কোন টোটালটা যেহেতু এই দুটো সহ, ওখানে এই 64 সোজাসুজি বসছে হচ্ছে 326। এরপরে তো যদি আপনি 70 বাদ দিয়ে দেন,
তাহলে এরপরে কোনো একটু মিউট করে রাখবেন কার কাছ থেকে কথা আসছে। 70টা বাদ যাবে, পরে আরেকটা আসবে, যেহেতু পরে কোনো ফিগার নেই অতএব এই পর্যন্ত আমাদেরকে এই কলামের কাজ শেষ করতে হবে। এরপরে যেহেতু 5 পয়েন্ট মুভিং এভারেজ, তাহলে এই ট্রেনটা কিভাবে বের করলাম বলেন তো একটু। স্যার টোটালটা যোগ করে 5 দিয়ে জাস্ট 226 কে 5 দিয়ে ভাগ, কারণ 5 পয়েন্ট টোটাল তো এইটাকে 5 দিয়ে ভাগ দিলে এই যে 5 পয়েন্ট মুভিং এভারেজ বের হয়ে গেল। আর এই অঙ্কটার ক্ষেত্রে এই যে বলে নাই যে কোন পয়েন্টের মুভিং এভারেজ বের করবেন, এটা না বলার আরেকটা কারণ আছে, কিন্তু এটা কিন্তু ইমপ্লাইড, আমি এখন বুঝতে পারছি যে এটা ইমপ্লাইড, কারণ এখানে এক সপ্তাহ টোটাল ফিগারটাকে যেহেতু আমি উইক ওয়াইজ আমি ইসে যাচ্ছি, ফোরকাস্টিং এ যাচ্ছি, সেই জন্য উইকের সব কয়টা ডেটকে একত্রিত করে আপনি ওই যোগফলটা বের করবেন, এবং ওই সেই জন্যই 5 পয়েন্ট মুভিং এভারেজ দিচ্ছে, যাতে সপ্তাহের সব কয়টা দিন প্রথমে ইনক্লুড হয়ে যায়। ঠিক আছে, তা এইটাও কিন্তু আপনাদের এখান থেকে একটা বোঝার বিষয়, যে কিচ্ছু বললো না, আপনি হয়তো বলবেন, টিচারকে বলবেন যে স্যার অঙ্কে তো ভুল আছে, কত পয়েন্ট মুভিং এভারেজ বুঝে নেবেন যে এখানে যেহেতু সপ্তাহে 7 দিন 7 রকম ফিগার, আর 5 দিনে 5 রকম ফিগার, 2 দিনের ফিগার ছুটির জন্য নাই, দরকারও নাই, হয়তো ডাক্তারের চেম্বার বন্ধ ছিল, সেই কারণে এই 5 পয়েন্ট মুভিং টোটালি বের করতে হবে, প্রতি সপ্তাহে যোগফল বের করতে হবে, এবং এইভাবে মুভ করতে হবে, তাকে 5 দিয়ে ভাগ করে এই যে ট্রেনটা বেড়ে গেল, এভারেজটা বেড়ে গেল। এখন এখানে কিন্তু এই যে আগের অঙ্কে যে রকমটাই ছিল, যে সিজনাল ইফেক্টটা বের করার জন্য এইরকম সুন্দর একটা টেবিল তৈরি করে নিল, এখানে কিন্তু কাজ অনেকটা সহজ করে দিয়েছে, এই এস এর মান একবার এখানে বের করে। কিভাবে করলো এটা, এই দেখেন এস ইকুয়াল টু ওয়াই বাই টি, জি স্যার। এখানে ওয়াই হচ্ছে এই যে এইটা, আর টি হচ্ছে এইটা, তাহলে এখানে প্রথম যে ফিগারটা, এখানে ওয়াই এর মান কত, চলে যান এই সুদা 43, 43 ডিভাইডেড বাই 45.2 ইকুয়াল টু 0.951232, হয়তো 5 ঘর রাখছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো 5 ঘর 6 ঘর রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে যেটাই রাখেন সব কয়টার জন্য সমান রাখেন। ঠিক আছে, স্যার যত সর্বনিম্ন বেশি 4 রাখবেন ঘর, তত কি হবে। বললাম সর্বনিম্ন কি 4 ঘর রাখবো, তাই তো স্যার? হ্যাঁ রাখতে পারেন, সমস্যা নেই, আপনি যদি টাইমে কুলাই, আপনি যদি দ্রুত এটা সেটেল করতে পারেন, মনে হয় বেশি রাখাটাই বেটার। তাহলে এখানে এই কয়টা আমি এস এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, আর আরেকটা আছে, যে এরপরে কি আছে দেখিনি, এই যে এইরকম করলো, যে এই টেবিলে এইভাবে তো বের করলেন, পরে কারণটা কি, কারণটা হচ্ছে যে এই যে কোয়ার্টার প্রথমে সোমবারে দেখেন এই ফিগারটা কিন্তু নাই, মঙ্গলবারেও নাই, প্রথম সপ্তাহের থার্ড উইকের লাস্ট বৃহস্পতি এবং শুক্রবারে নাই, তাহলে ওই ডেট ওয়াইজ এই ফিগার গুলোকে সাজানো হলো এর পরের পৃষ্ঠায়, এখানে ক্যালকুলেশনটা করে নিল, ছিল এখানে ফিগার ছিল 4, 8, 3, 11টা, তার মানে আমার মোট হলো 3 সপ্তাহে 3 পাঁচা 15 দিন, উপরে দুটো নিচে দুটো বাদ, 4টে বাদ, তাহলে মোট 11টা ফিগারই হওয়ার কথা। ওই 11টা ফিগার এখানে সাজিয়ে নিল কিভাবে, সোম মঙ্গল নাই প্রথম সপ্তাহে, তারপর ওইগুলো এখানে জাস্ট ট্রান্সফার করলো, যেহেতু ওখানে, আর যদি আপনারা ওইটা না করতে চান, যে আমি এটা আর এখানে বাড়তি করবো না, সময় 43কে ভাগ করবেন করে অ্যান্সারটা এখানে না লিখে সরাসরি এখানে লিখবেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে?
হলে বুধবার কিন্তু যে জিনিসটা আসছে সেটা এর আগের স্লাইড গুলোতে একটাতেও আসে নাই। দেখেন এখানে আমি এই দুটো ফিগার যোগ করলাম, যোগ করে কত হলো 2.35947। এখানে এই দুটো যোগ করে যোগফল বেরোলো 2.08266। এখানে তিনটে ফিগার কখনো তিনটে এইরকম কিন্তু এই ফার্স্ট আসলো। এর আগের অঙ্কটা আমরা দেখেছি সব সপ্তাহে সব কোয়ার্টার আসছে, এখানে কিন্তু বুধবারে আসছে তিনটে ফিগার। তাহলে এই তিনটের যোগফল বেরোলো 2.86356। আবার বৃহস্পতিবারে যে এটা দুটো হয়ে গেল, শুক্রবারে যে এটা হয়ে গেল। এবং আমার মনে হয় সপ্তাহে যদি 5 দিন না দিয়ে আমি 6 দিন দিতাম, যে সপ্তাহে ছুটি একদিন, তাহলে মনে হয় এই বুধবারেরটা কলাম পেতেন যেখানে আবার তিনটে ফিগারই থাকতো। তা সেটা হতে পারে করতে হবে এই টোটালকে দিতে হবে। নাম্বার প্রথমটাই 2 হ্যাঁ 2 দিয়ে ভাগ করলাম, পরেরটা 2 দিয়ে ভাগ করলাম, three। এইটা 3 দিয়ে ভাগ করতে হবে। ইয়েস, এইটা প্রত্যেকটাই বলছে, এটা খেয়াল করেন। এই যে টোটাল গুলো আছে প্রত্যেককে নাম্বার দিয়ে ভাগ করতে হবে। নাম্বার করে কয়টা ফিগার যোগ করলাম, এখানে দুটোকে যোগ করে এটা পেয়েছিলাম, অতএব গড় বের করতে হলে 2 দিয়ে ভাগ করবেন। ওই যে 2.35947 এটাকে 2 দিয়ে ভাগ দিলে হয় 1.17973। এইটাকে 2 দিয়ে ভাগ করে এটা পেলাম। এইটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু তিনটে ফিগারের যোগফল করে আমি কিন্তু এ পর্যন্ত বলে আইছি 4। কেন 4 বলে আইছি? ওইখানে 4টা ছিল, এখানে ওখানে ছিল 4টে কোয়ার্টার বছরের। আর এখানে 5 days। হ্যাঁ, এখানে 5টা দিন সপ্তাহে, যদি সপ্তাহে 6 দিন হতো সিক্স হতে হওয়া উচিত ছিল এটা 5, কিন্তু কম আছে না বেশি আছে? কম আছে। কতটুকু কম আছে? এইটা কম আছে, ওইটা যদি এর সাথে যোগ দিই তাহলেই 5 হয়। তাহলে যেটুকু কম আছে এটাকে এখন কয় দিয়ে ভাগ করে ডিস্ট্রিবিউট করব? 5 দিয়ে। 5 দিয়ে, যেহেতু 5 দিন। তাহলে এই যে পয়েন্ট জি স্যার। আচ্ছা, এইটা যখন হলো এটাকে বিয়োগ করবো না যোগ করব? স্যার যোগ করব স্যার। যোগ করতে হবে, বাড়াই ডেইলি। এই যে যেটা হলো যে আমার এই যে কি বলে কম্পোনেন্ট যেটা, সেটা কিন্তু শেষ অঙ্ক। কিন্তু প্রবলেম আমি যাচ্ছি, এরা বলছে কি ইউজ ট্রেন্ড ফোরকাস্ট অফ, বলছে যে ওই যে আপনাকে ওই ইকুয়েশন দেয় নাই যে ওখান থেকে আবার পরের দিনগুলোর টি এর ছোট টি এর মান বসায়ে বড় টি এর 5টা মান বের করো, এটা বলে নাই। না বের করে ওরা এটা বের করে দিচ্ছে যে ট্রেন্ড ফোরকাস্ট গুলো কাজে লাগাবেন। এই যে 76.4, 79.6, এই যে আছে, এই যে কোশ্চেনে আগের এই যে যেটা আছে, এই যে এখানে দেওয়া আছে টি এর মান, ইউজ ট্রেন্ড ফোরকাস্ট অফ এত। আচ্ছা স্যার, ওকে ঠিক আছে।
তাহলে আমার এখানে কই এইটা এখানে তাহলে যদি 76.4 হয় এবং আমার যদি এস ভ্যালু এইটা হয় তাহলে বলছে যে ওয়াই ভ্যালুটা কত হবে? তাহলে T into S. হ্যাঁ, টি ইন্টু এস। তাহলে ওই দুটো গুণ করে দেন। 1.184 into 76.4. হ্যাঁ, এখন দেখেন প্রত্যেকটা গুণ করেন, এই যে 1.18124 into 76.4 equal to this. জি স্যার। আবার 1.0142884 প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে 3 ঘন্টার ভিতরে টিচার এসে বলছে যে এই অঙ্কটা একটু কারেকশন হবে। আমি বলছি স্যার এই অঙ্ক আমার হয়ে গেছে, আর গেছে খেপে। ভাই তুমি কিভাবে করলে? এটা তো অঙ্কটাই তো ভুল আছে। আমি বললাম স্যার আমি অ্যাজাম্পশন করে নিছি। কই দেখি খাতা নিয়ে আসো তো। তারপরে খাতা দেখালাম, তখন উনি অনেকটা বোবা হয়ে গেছে, কারণ আমি যে অ্যাজাম্পশন ধরছি দিস ইজ অলসো রিয়েলিস্টিক ধরে। এবং উনি কিন্তু পরে আমি যে নাম্বার পাইছি আমি নিশ্চিত যে উনি ম্যাক্সিমাম নাম্বার আমাকে ওইটা দিচ্ছেন। বুঝতে পারছেন ঘটনা? জি স্যার। তা সেই জন্য অনেক কিছু আছে। আমি বললাম স্যার আপনি যে টাইমে এটা আমাকে বলবেন সেই টাইমে তো আমি 3 ঘন্টার ভিতরে অ্যান্সার করতে পারবো না। জি স্যার। সেই জন্য আমি আমার মতো ধরে করে দিছি। এবং এইটা কিন্তু এইরকম আরো দু একটা ঘটনা কিন্তু ঘটছে। তা এখানে মনে করেন যে আপনি মুভিং এভারেজে করলেন না, আপনি ওই পদ্ধতিতে করলেন। পরে যদি টিচার এসে বলে যে একটু ভুল আছে, এখানে মুভিং এভারেজ মেথড হবে, স্টেট বলবেন যে স্যার আমার অঙ্ক শেষ, আমি অন্য মেথডে করছি, দিস ইজ 100% কারেক্ট। ঠিক আছে? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, পরামর্শটা কাজে লাগবে ভবিষ্যতে স্যার। হ্যাঁ না অনেক সময় এরকম হয়, টিচাররাও অনেক পরে জানতে পারেন যে অঙ্কটা ভুল আছে। এইটা আমি এই যে আর একটা জিনিস আপনাদেরকে বলি যে অঙ্কটা আমি যে গতবারের কোশ্চেনটা একটু দেখলাম, এখানেও আমার একটা অঙ্ক নিয়ে খটকা লেগেছে যে একটা অঙ্কের এ এবং বি এই দুটো অঙ্ক, তার ভিতর আপনাদের বলে দিই এইবার যে পরীক্ষাটা হলো এইটার বিজনেস ম্যাথের 5 নাম্বার অঙ্কটা, এই 5-এর এ এবং বি দুটো অঙ্ক দিছে। এ নাম্বার অঙ্কটাও সাইজের দিক দিয়ে যে যতটা বড় হবে, বি নাম্বারটাও ওই রকমই হবে, মানে মোটামুটি। বরঞ্চ বলবো যে এ নাম্বারটা একটু সহজ আছে, বি নাম্বারটা একটু বেশি বড়, কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশন করছে কি তা জানেন? এ নাম্বারে দিছে 8 আর বি নাম্বারে দিছে 2। এইটা আমি দেখে আশ্চর্য হলাম যে এইটা আসলে টিচার মনে হয় খেয়ালই করেন নাই যেই কোশ্চেন করুক। তা এইটা এই ধরনের অসামঞ্জস্যতা কিছুটা থাকে। আপনারা তো বিশেষ করে আমি খেয়াল করি যে এই অঙ্কটা করব, এটার মার্কস কত আছে, আমাকে কত টাইম দিতে হবে। কারণ আমি কিন্তু আমার সারা জীবনই পরীক্ষার হলে ঢুকিয়ে আগে ওই 180 মিনিটকে ওই কি বলে হ্যাঁ মার্ক দিয়ে ভাগ করে দিছি যে প্রতি মিনিটে আমি কয় মার্কসের অ্যান্সার বা 1 মার্কসের অ্যান্সার আমি কত মিনিট ব্যয় করব, এটা বের করে নিছি এবারে। যদিও সবসময় ঠিক থাকে না, কোনোটা বেশি লাগবে কোনোটা কম লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার একটা ভিতরে আইডিয়া চলে আসলো যে আমি প্রতি মার্কসের জন্য এত মিনিট করে সময় ব্যয় করব। এই জায়গাটাই এইটা হিসাব করতে গেলে স্টুডেন্টদের মিলবে না। যার ফলে এখানে যদি কোনো স্টুডেন্ট বলতে যে স্যার এই অঙ্কে তো দেখা যাচ্ছে গুরুত্ব কম, মাত্র 2 মার্কস দিয়েছে কিন্তু অঙ্ক তো অনেক বড়, তখন কিন্তু আসলে একটা প্যাচ লেগে যেত। তো যাই হোক, এটা যেহেতু হয়ে গেছে, আমি জানি না এই প্রশ্ন কেউ রেইজ করছিল কিনা, কারণ পরীক্ষার হলেও আমি ছিলাম না। তা পরে কোশ্চেনটা আমি দেখছি। এইরকম কিছু কিছু হয় যে ওই আনইনটেনশনাল কিছু ভুল চলে আসে। আচ্ছা, এরপরে আমাদের এই অঙ্কটার একটা আছে, এটার মানে সলিউশনটা এই যে এখানে শুধু মুভিং এভারেজ, এইটাও যে ওই অঙ্কের মতোই। আপনাদের এইটা ওই যে নতুন করে কিছু বলার নেই, শুধু হচ্ছে যে অঙ্কটা কি বলছে দেখেন, ইউজ দা ফলোইং ডেটা। এটা মানে আপনাদের বইতেই আছে, এই যে 832 মানে এই বইতেই আছে কিনা
এই যে 832, হ্যাঁ এই যে 832 আমি যেটা করেছি এই যে বলিছে না যে এই যে এক্সাম্পল 872 কে তার উপরে কাজ করতে হবে, খুব সম্ভবত আমি যেটা করেছি ওই এক্সাম্পল এইটাকে আমি এখানে উঠিয়ে নিছি, সম্ভবত এইটাই। আপনারা একটু এটাই দেখেন, বইটা দেখেন। তা এখানে বলছে যে ক্যালকুলেট দ্য ট্রেন্ড ফর দ্য সেলস অফ আর্টিকেল বি অ্যাজ এ সেন্টার্ড 4 পয়েন্ট মুভিং এভারেজ। মানে এখানে বুঝতে পারছেন এখানেও ঝামেলা আছে। জি স্যার। সেন্টার্ড 4 পয়েন্ট মানে 8 পয়েন্টেও যেতে হবে আপনাকে। তাহলে সেন্টার 4 পয়েন্ট মুভিং টোটাল, তারপরে 8 পয়েন্ট মুভিং টোটাল, তারপরে 8 দিয়ে ভাগ করে এভারেজ গুলো বের করতে হবে। ঠিক আছে? এখন যদি, এবং এই অঙ্কটা কিন্তু এখানে মনে হয়, হ্যাঁ এই যে আছে এই অঙ্কটারই যে আরেকটা পার্ট এখানে আছে যেটা আমি দেখালাম একটু আগে আপনাদের। তা এই অঙ্কটা হচ্ছে যে ওই আপনাদের ওখানে যেটা করিয়েছি সেইটার মতোই, যে প্রথম 4টে ফিগার যোগ করে এখানে টোটাল বের করলো 4টে, তারপরে প্রথমটা বাদ দিল, পঞ্চমটা গ্রহণ করলো, আবার 4টে যোগ করে 153.10, এইভাবে চলতে চলতে এইখানে গিয়ে 241.70 শেষ হলো। এখন প্রতিটা ফিগার কোনো পার্টিকুলার কোয়ার্টার সোজা না বসে দুটো কোয়ার্টারের মাঝখানে বসলো সেন্টার্ড এর কারণে। সেই জন্য আবার করলাম কি, আমি এই 4টের যোগফল আর এই 4টের যোগফল এই দুটো আবার যোগ করে এটাকে 299.8 বানাইলাম। যেহেতু 4 4 8টা ফিগারের যোগফল এই 299.8, সেই জন্য কলাম শিরোনাম হবে 8 পয়েন্ট মুভিং এভারেজ। এইভাবে প্রত্যেকটা এইভাবে যোগ করলাম। এখন দেখেন এই জায়গাটাও কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল রাখেন, মনে করতেছেন যে এই দুটো যোগ করলাম আর 8 হয়ে গেল, এটা খুব সহজ জিনিস, কিন্তু যে ঝামেলাটা লাগবে সেটা আমি একটু বলে দিই। এই যে 146.70, 153.10, আচ্ছা স্লাইডে এই ফিগার গুলো দেখা যাচ্ছে তো? আচ্ছা। হ্যাঁ, তাহলে এই দুটো যোগ করে 299.8। এরপরে কিন্তু এই প্রথমটা বাদ দিবেন, আবার ওই যে মুভিং, তার মানে 153.10, 158.80, এই দুটো যোগ করে কিন্তু দ্বিতীয়টা। ও আচ্ছা স্যার। বুঝতে পারছেন? যে আপনারা যে এইটা যোগ করলাম এখানে, তারপরে দুটো যোগ করলাম এখানে, এটা কিন্তু তা না, ওই মুভিং এভারেজ সবসময় মুভিং, একটা বাদ একটা ইন, একটা আউট একটা ইন, একটা আউট একটা ইন, এইভাবে চলতে হবে। ঠিক আছে? এই বিষয়টা খেয়াল রাখেন, এটা কিন্তু এখন অনেক সময় মনে বলবেন না যে অনেক কিছু মনে রাখতে হয় স্যার এই হ্যাঁ 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 এইটা আপনারা একটু খেয়াল করলেন, যে মনে করেন যে 311.9 কোত্থেকে আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সময় তো প্রায় লাস্ট শেষের দিকে স্যার। আমার তো এখনো 3 মিনিট 3.5 মিনিট সময় আছে, আমি না দেখছি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আমি আর 3 মিনিট 4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আচ্ছা স্যার, জি স্যার। তা ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? তাহলে এই যে 299.8 কোত্থেকে আসলো, 311.9 কোথায়, এটা আপনারা একটু চেক করলেই পেয়ে যাবেন, তাই না? তা সেই জন্য আমি আগেই বলে দিলাম যে এই যে এখান থেকে যে এখানে যাবেন, এটাও কিন্তু মুভিং এভারেজ, মুভিং টোটাল বের করতে করতে যাবেন। তারপরে যেহেতু এটা 8টার যোগফল, অতএব 8 দিয়ে ভাগ করে এই এভারেজ গুলো বের করলাম। এখন এরপরে এস ভ্যালু বের করতে হবে। এস ভ্যালু বের করার জন্য আমার মনে হয় এই যে এই অঙ্কটা, এই এস ভ্যালু বের করার বিষয়টা আছে, সেই জন্য এই অঙ্কটা আপনাদের এই বইতে আমি দেখি সফট কপিটায়, হ্যাঁ এই যে এখানে সম্ভবত এইটাই হবে কিনা, এটা একটু চেক করেন আপনারা। যে অঙ্কটা করেছেন এটা আর এটা প্রায় সেম। হ্যাঁ হ্যাঁ এইটা, হ্যাঁ জি স্যার, আমি ওই সময় এই কোশ্চেনটাই বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এখানে যেটা বলছে, আমি একটু এর পরে যাই, এখানে যেটা বলছে যেটা হচ্ছে যে ফ্রম দ্য ডেটা ইন দ্য এক্সাম্পল ইউজ থ্রু আউট দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারে ব্যবহার করা হয়েছে উইথ অ্যান অ্যাডিটিভ মডেল। ও আচ্ছা, এটা হলো অ্যাডিটিভ মডেল এন্ড এ মুভিং এভারেজ ট্রেন্ড। Find the seasonal components by averaging values of S equal to Y minus T. এখানে কিন্তু একটু অন্যরকম বলছে, using the moving average trend calculated in example 871. Forecast sales for the 4 quarters of 95 using the trend estimates এত, calculate the residual for 3 quarter 92, deseasonalized further এত। এই অঙ্কটা
আজকে আমি একটু দেখাই, আমি এই অঙ্কটা মূলত ডিটেল বুঝাবো সামনের ক্লাসে কিন্তু আমি ফোরকাস্ট শেষ করে আমি ফিনান্সিয়াল ম্যাথমেটিক্সটা ধরবো। ফোরকাস্টিং এর কিছু এইটা শেষ করে দেবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আরো সেইটাও অ্যান্সার করবো, তারপরে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স ধরবো হচ্ছে আমি নেক্সট ক্লাসে। আর একদম শেষে যাই একটা ক্লাসে আমার স্প্রেডশিট লাগবে, ওই দিনই শেষ করে দেবো সব। দেখি যে টাইম বাঁচানো যাচ্ছে একটা দিন, তাহলে ওই দিন এক্সট্রা একটা ক্লাস নিয়ে একেবারে সম্পূর্ণ সিলেবাস আবার রিভিউ করব, দেখি পারা যায় কিনা। তা এখানে সলিউশন হচ্ছে যে আপনাদেরকে বলে দিয়েছে যে আগে তো আমরা দেখেছি যে s ইকুয়াল টু y ডিভাইডেড বাই t, তাই না? জি স্যার। এখানে বলছে s ইকুয়াল টু y মাইনাস t, তাহলে এখানে t ইকুয়াল টু s প্লাস y বা স্যার y ইকুয়াল টু এরকম s কেন প্লাস স্যার? t। হ্যাঁ, এটা এখানে এরকম কেন নাকি? এটা ওই যে আপনাদের অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেটিভ মডেল দুটো মডেল ও, আচ্ছা আচ্ছা, জি স্যার, জি স্যার, জি স্যার, জি এটা স্যার। হলো, হ্যাঁ এই জন্যই এইটা এরকম আসছে। তা স্যার, এখানে আমাদের স্যার নতুন একেবারে লেটেস্ট এডিশনের বইটাতে স্যার হ্যাঁ অ্যাডিটিভ মডেল দিয়ে কোনো অঙ্ক করে দেয়া নাই। তাই না? জি স্যার, এবং এটা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং এও অ্যাডিটিভ মডেলস ব্যবহার করেনি, শুধু মডেলটার ইকুয়েশনটা দেয়া আসছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, এটাও তাহলে আমি আর করাবো না, তবে এটা হালকা ভাবে একটু টাচ করে যাব। আসলে ঘটনাটা ঘটছে কি, আমি আপনাকে বলি, আইসিএম এতে কে কোশ্চেন করবে এটা কিন্তু আমরা কেউ জানি না, জি স্যার। বুঝতে পেরেছেন? জি এখন দেখা গেল যে আমি এটা বাদ দিয়ে চলে গেলাম, প্রশ্নে চলে আসলো এরকম একটা মডেল, তখন কিন্তু বলবেন যে আমাদের তো এটা পড়াই নেই। বুঝতে পারছেন কাহিনীটা? জি স্যার। সেই জন্য একটু টাচ আমি দিয়ে যাব। আজকে হয়তো এটা দেব না, আজকে সময় নেই, আমি এখানেই শেষ করব। আমি আগামী দিন এই 28 নম্বর স্লাইড থেকে 35 পর্যন্ত আছে, আমার মনে হয় খুব টাইম লাগবে না, এগুলো সব অঙ্ক, সব করা অঙ্ক আছে, ওই একই ওই অ্যাডিটিভ মডেলের ওই অঙ্কই। আর কিছু এক্সাম্পল হয়তো আমি আরো শর্ট করে দিতে পারি, এগুলো করে আমি ফোরকাস্টটা শেষ করব, ঠিক আছে? ওকে স্যার। তা ভালো থাকেন, আজকে আমি এই পর্যন্তই শেষ করি, আবার আগামী দিন আমাদের কথাবার্তা হবে। জি স্যার, ভালো থাকবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। স্যার, আসসালামু আলাইকুম।